টাকা পাচার মামলায় ডক্টর আসিফ নজরুলকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ঘুষ দুর্নীতির অভিযোগে দুদকের আবেদনে শিলা আহমেদকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এদিকে 14,000 কোটি টাকা পাচার করে ফেসে গেলেন আসিফ নজরুল ও তার স্ত্রী শিলা আহমেদ। পালানোর সব পথ বন্ধ, একে একে ফেসে যাচ্ছে সকল উপদেষ্টা। 17 মাসে 14,000 কোটি টাকা পাচার করছে আসিফ নজরুল, আর তার এই অর্থ বা হিসাব ক্যাশ এইগুলো সামলাই তো হুমায়ুন আহমেদের যে মাইয়াডারে বিয়ে করছে ছাত্রী, সেই মাইয়াডে শিলা আহমেদ। সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের 550 কোটি টাকার দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে, এবং দুদকে অনেক অভিযোগ তদন্ত হচ্ছে, এবং তার যে সহকারী সেই সহকারীর ব্যাপারেও অভিযোগ উঠেছে, দুর্নীতির অভিযোগ উঠেছে। কেটে করতে সাপ বেরিয়ে আসছে। ডক্টর ইউনূসের নিজের দুর্নীতি আড়াল করতেই নাকি ফয়েজ আহমেদ তোয়েবকে তৈরি করে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষের আগেই বিদেশে পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে। ডক্টর ইউনূস নাটকে খুব পারদর্শী। যাওয়ার সময় উনি সিম্প্যাথি নেওয়ার জন্য লাগেজটা একা একা ধরে হেঁটে যাচ্ছেন। এর মাঝখানে কিন্তু 65 কোটি টাকা আপনার হলো মেরে দিচ্ছে, এবং এগুলো সব বের হবে, চোরদের চুরি বের হবে। আর আওয়ামী লীগ এরা হচ্ছে এমন একজন বুলেট, আমরা বলতে পারি যে আপনি ওকে আজকে মারবেন, ও 20 বছর পরে হলেও আপনার হিসাব নেবে। আওয়ামী লীগের ক্যারেক্টারই কিন্তু এমন যে আপনি একটা কুঞ্চি দিয়ে আওয়ামী লীগের গায়ে আজকে বাড়ি দেবেন, ও যদি 10 বছর পরে ক্ষমতায় আসে ও আপনাকে বাঁশ দিয়ে ঠেকানি দেবে। এটা কিন্তু চরম সত্য কথা। নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখি কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। 17 মাসে 14,000 কোটি টাকা পাচার করছে আসিফ নজরুল। কারাগারে থাকা দাগী আসামি, শীর্ষ জঙ্গি, সন্ত্রাসী, চাঁদাবাজ, অর্থ লোপাটকারী, তাদেরকে মোটা অর্থের বিনিময়ে তাদেরকে ছাইড়া দেওয়া ছিল তার মূল কাজ। আর তার এই অর্থ বা হিসাব ক্যাশ এগুলো সামলাই তো হুমায়ুন আহমেদের যে মাইয়াডারে বিয়ে করছে ছাত্রী, সেই মাইয়াডে শিলা আহমেদ। ছাত্রীদের দেখলেই তার ফিগার মাপা এবং ফিগার নিয়ে নানান প্রশ্ন করা, এবং তাদেরকে প্রাইভেট ভাবে ক্লাস নিতে চাওয়া লম্পট আসিফ নজরুলের মতো লোক যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের শিক্ষক হয়, তখন সেই প্রতিষ্ঠানে তার কাছে পড়া শিক্ষার্থীদের জ্ঞান এবং ওর কর্তৃক সেই প্রতিষ্ঠানের সামনে কতটা আগাইবে তা নিয়ে নানান প্রশ্ন ঘুরপাক খাইতেই পারে। যে লম্পট বলেছিল যে আল্লাহ যদি তাকে সুযোগ দেয় তাহলে এমন ভাবে কাম করবে যে একবার মানুষের মন জয় করে ফেলাবে। হ্যাঁ, 17 মাসের কাম করে 14,000 কোটি টাকা পাচার করে মন জয়ই করে ফেলছে, যা ইতিহাসে নজিরবিহীন। আসলে গুরুত্বপূর্ণ নিউজটা একটু পড়ি। ক্যাশ সামলাইতেন স্ত্রী শিলা আহমেদ। আসিফ নজরুলের বিরুদ্ধে 1000 কোটি টাকা পাচারের অভিযোগ। জঙ্গি হামলার মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে হটিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তবে সদ্য বিদায়ী এই উপদেষ্টার গত 1.5 বছরে কর্মকাণ্ড ঘিরে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। অনুসন্ধানে দেখা গেছে নিয়োগ বাণিজ্য, দাগী আসামিদের অব্যাহতি দিয়ে অর্জিত হাজার হাজার কোটি টাকা পাচারের মূল কারিগর ছিলেন তার স্ত্রী শিলা আহমেদ। অভিযোগ উঠেছে উপদেষ্টার ক্ষমতার আড়ালে পুরো আর্থিক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন তার স্ত্রী। নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিকের মতো রাঘব বোয়ালদের দায় মুক্তি সব লেনদেনই হয়েছে তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে। গত 18 মাসে এই দম্পতি প্রায় 14,000 কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। স্ত্রীর হাতেই ছিল ক্যাশ ও সিন্ডিকেটের চাবিকাঠি। অনুসন্ধানে জানা যায় আসিফ নজরুল নীতিগত সিদ্ধান্ত ও ফাইল সই করার দায়িত্ব থাকলেও টাকার লেনদেন এবং বিদেশে পাচারের পুরো প্রক্রিয়াটি সামলাতেন তার স্ত্রী ও প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের কন্যা শিলা আহমেদ। মন্ত্রণালয়ের অন্দরমহল এবং গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে পিপি নিয়োগ, বদলি কিংবা বড় কোনো ব্যবসায়ীর মামলা প্রত্যাহারের ডিল ফাইনাল হওয়ার পর সেই টাকা কোথায় এবং কিভাবে জমা হবে তা নির্ধারণ করতেন শিলা। দেশীয় লেনদেনের চেয়ে দুবাই ও সুইজারল্যান্ডের গোপন অ্যাকাউন্টে অর্থ জমা করার পরই জোর দেওয়া হতো বেশি। এই সিন্ডিকেটের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ম্যাডামের ক্লিয়ারেন্স ছাড়া স্যার কোনো ফাইলে হাত দিতেন না। বিদেশে টাকার সংস্থান নিশ্চিত হওয়ার পরই কেবল ফাইলে সই পড়তো। আগরওয়ালকে খালাস ও বিদেশে লেনদেন বিদায়ের ঠিক আগ মুহূর্তে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালকে আইনের সুরক্ষা ও মামলা থেকে অব্যাহতি দেওয়ার যে ঘটনা ঘটেছে তার নেপথ্য বড় ভূমিকা ছিল উপদেষ্টার স্ত্রীর। অভিযোগ রয়েছে আগরওয়ালকে জামিন এবং মামলা থেকে ক্লিন চিট দেওয়ার বিনিময়ে যে 700 কোটি টাকার লেনদেন হয়েছে তা দুবাইয়ের একটি ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হয়।
এই লেনদেনের সম্পূর্ণ তদারকি করেছেন শিলা আহমেদ। আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বড় বড় রাঘব বোয়ালদের ধরপাকড় এর ভয় দেখিয়ে প্রথমে চাপ সৃষ্টি করা হতো, পরে স্ত্রীর মাধ্যমে সমঝোতা করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অব্যাহতি দেওয়া হতো। পারিবারিক সিন্ডিকেটও 14,000 কোটি টাকা পাচার আইন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বদলি বাণিজ্যিক পারিবারিক বাসায় পরিণত করেছিলেন সদ্য বিদায়ী উপদেষ্টা। গত 18 মাসে এই খাত থেকে প্রায় করা বিপুল অর্থ দেশে না রেখে পাচার করা হয়েছে। সূত্রমতে সুইজারল্যান্ড, লন্ডন এবং মালয়েশিয়া শিলা আহমেদ ও তার ঘনিষ্ঠ আত্মীয়দের নামে একাধিক এবং ব্যাংক ও সম্পদের খোঁজ পাওয়া গেছে। 14,000 কোটি টাকার এই বিশাল অঙ্কের একটি বড় অংশই এখন বিদেশের মাটিতে। ক্ষমতা ছাড়ার আগেই অত্যন্ত সুকৌশলে এই দম্পতি দেশের টাকা বিদেশে সরিয়ে ফেলেছেন। 5 আগস্ট পরবর্তী সময়ের আসিফ নজরুলকে ঘিরে যে প্রত্যাশা ছিল তা এই পারিবারিক লুটপাটের খবরে ধূলিসাৎ হয়েছে। বিশ্লেষকদের মতে একজন আইন উপদেষ্টা যখন তার স্ত্রীকে দুর্নীতির সহযোগী বা কেশিয়ার হিসেবে ব্যবহার করেন, তখন বিচার বিভাগের আর কিছু অবশিষ্ট থাকে না। নিয়োগ বাণিজ্য এবং রাঘব বোয়ালদের অব্যাহতি দিয়ে তারা কেবল নিজেদের পকেট ভারী করেননি, বরং ছাত্র জনতার রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সদ্য বিদায়ী উপদেষ্টার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার দাবি এখন সব মহলে জোরালো হচ্ছে। বিচার হবে না, একটুও বিচার হবে না। তার আগে এটাও খুঁজে বের করা উচিত, হুমায়ুন আহমেদের এই মেয়ে শিলা আহমেদ সে কার কার এই অর্থের বিনিময়ে কোন কোন রাঘব বোয়ালদের সাথে বিশেষ সময় কাটাইছেন। কারণ লম্পট আসিফ নজরুল যেখানে থাকে তার আশপাশে যারা থাকবে তারাও লম্পট। আর এই নারী যে শিলা আহমেদের লম্পট ছিল তার ইতিহাস অনেক আগেই প্রমাণিত হয়েছে, যখন সে তার মাস্টারের সাথে শুইয়ে পড়ছে। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েবকে নিয়ে যে আলোচনা চলছে সাম্প্রতিক সময়ে, তা এই মুহূর্তে এসে কেবলমাত্র তার নিজের মধ্যেই সীমাবদ্ধ নেই। এর সাথে জড়িয়ে পড়ছে খোদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসছে। ডক্টর ইউনূসের নিজের দুর্নীতি আড়াল করতেই নাকি ফয়েজ আহমেদ তোয়েবকে তড়িঘড়ি করে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষের আগেই বিদেশে পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে। ফয়েজ তোয়েবের দুর্নীতি নিয়ে যখন তদন্ত চলছে খোদ দুদকে, তখন তিনি কিভাবে নির্বিঘ্নে দেশ ছাড়তে পারলেন, সেই প্রশ্নের উত্তর মেলানোর সাথে সাথে চলে আসছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। যেহেতু 9 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই 9 ফেব্রুয়ারিতে ফয়েজ আহমেদ তোয়েব তিনি যখন বাংলাদেশের বিমানবন্দর পার হয়ে বিদেশে পাড়ি জমালেন, তখন কিন্তু তার কাছে বিদেশে যাওয়ার সরকারের কোনো অনুমতিপত্র বা জিও লেটার ছিল না। তাহলে কিভাবে গেলেন? এটা এখন প্রকাশ্যে আসছে যে তিনি ইমিগ্রেশন পার হওয়ার সময় তাকে আটকে ফেলা হয়, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজের তত্ত্বাবধানে তার ঘনিষ্ঠ লোকজনদের সহায়তায় ছেড়ে দেওয়া হয় ফয়েজ আহমেদ তোয়েবকে। কালের কণ্ঠ একটি প্রতিবেদন করেছে, সেখানে বলা হচ্ছে যে দায়িত্ব নেওয়ার পর থেকেই টেলিকম ও আইসিটি খাতে ফয়েজ তোয়েবের বিরুদ্ধে একচ্ছত্র আধিপত্য বিস্তারের অভিযোগ ওঠে। এবং একথা আমরা সবাই জানি, তোয়েবের বিরুদ্ধে যত অভিযোগ রয়েছে তার প্রায় সবই ডক্টর ইউনূসের ইচ্ছাতেই হয়েছে। গ্রামীণ ফোনকে নিয়ম নীতির বাইরে নানান ধরনের সুযোগ দেওয়া হয়েছে শত শত কোটি টাকার। এবং আমরা জানি যে গ্রামীণ ফোনের 39% শেয়ারের মালিকানা রয়েছে ডক্টর ইউনূসের নিয়ন্ত্রণাধীন গ্রামীণ টেলিকমের। অতএব হিসাবটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর বিভিন্ন গোয়েন্দা সূত্র থেকে যেটুকু আমরা জানতে পারছি তা হচ্ছে ফয়েজ আহমেদ তোয়েবের বিরুদ্ধে 550 কোটি টাকা আর্থিক কেলেঙ্কারির অভিযোগ। যেমন নগদের যে কেলেঙ্কারি, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদের যে পরিচালনা পর্ষদ ছিল সেটি ভেঙে দিয়ে ফয়েজ আহমেদ তোয়েব তার নিজস্ব লোকজন সেখানে বসানো শুরু করলেন এবং তার ব্যক্তিগত সহকারী আতিক মোর্শেদকে ব্যবহার করে নগদ থেকে প্রায় 150 কোটি টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ অনেক আগে থেকেই তার বিরুদ্ধে উঠেছে। বিটিসিএল এর অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক প্রকল্পের শুরুর যেই বাজেট ছিল, যে ব্যয় ছিল, সেটা ছিল 165 কোটি টাকা। পরবর্তীতে জানা গেল যে ফয়েজ তোয়েবের হস্তক্ষেপে কোনো ধরনের যৌক্তিক কারণ ছাড়াই সেই ব্যয় ছাড়িয়ে যায় 326 কোটি টাকাতে। এই যে 161 কোটি টাকা লোপাটের যে ব্যবস্থা করা হচ্ছিল বা হয়েছে, সেটি কার পকেটে গেল? লাইসেন্স বাণিজ্য বা লাইসেন্স নবায়নের মাধ্যমেও অঢেল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন এই ফয়েজ আহমেদ তোয়েব। টেলিকম খাতে বিভিন্ন লাইসেন্স প্রদান এবং বিভিন্ন লাইসেন্সের নবায়নের মাধ্যমে নাকি 100 কোটি টাকার ঘুষ বাণিজ্য করেছেন ফয়েজ তোয়েব। এবং তার বিরুদ্ধে যখন নানান অভিযোগে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে তদন্ত শুরু হলো, তখন তিনি নিজে ফোন দিয়ে সেটি থামিয়ে দেওয়ার চেষ্টা করলেন এবং থামিয়ে দিলেন। নানান বিষয়ে যখন এই ধরনের তদন্ত আবার একটু যাচ্ছিল, সেই পর্যায়ে তার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার বিষয়টি দুদকের নজরে আসে এবং
তখন থেকেই এই বিষয়টি প্রকাশ্যে আসে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জানতেন যে ফয়েজ তৈয়ব দুদকের নজরদারিতে রয়েছে, তাকে যে কোনো সময় দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া লাগতে পারে এবং সেই জায়গায় যে কোনোভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম বেরিয়ে পড়তে পারে। আর সে কারণেই তড়িঘড়ি করে সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই কোনো ধরনের সরকারি অনুমতিপত্র বা জিও লেটার ছাড়াই তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে সাহায্য করা হলো। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন অনেকেই রাঘব বোয়াল যে জড়িয়ে পড়তে পারে বা তাদের নাম বেরিয়ে আসতে পারে তা তার নিজের ফেসবুক স্ট্যাটাসেই আমরা জানতে পেরেছি, তাই না? এটিও আমরা সবাই জানি যে তিনি পালিয়ে যাওয়ার পরে যখন নানান ধরনের সমালোচনার শিকার হচ্ছিলেন তখন তিনি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিলেন এবং শেষ পর্যায়ে বললেন যে কি এক মানে ইনফর্মাল শব্দ ইউজ করলেন যে আমার সাথে কেউ পাঙ্গা নিতে এসেন না বা এই ধরনের শব্দ, এবং আরও একটু খারাপভাবে তিনি বললেন যে আমার সাথে কেউ এই ধরনের কাজ করলে অনেকের প্যান্ট খুলে যাবে। প্যান্ট কার খুলতো বা জামা কাপড় খুলতো আমরা জানি না, তবে হিসাব নিকেশ যেটি বেরিয়ে আসছে অনেক রাঘব বোয়ালের নাম নিঃসন্দেহে বেরিয়ে আসতো এবং সেখানে নিশ্চয়ই তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকেও মেন করতে চেয়েছেন, আমরা ধরে নিতে পারি। ফয়েজ আহমেদ তৈয়ব তাকে বিদেশ থেকে ডেকে নিয়ে এসে 2024 নভেম্বরে আইসিটি পলিসি অ্যাডভাইজার নিয়োগ দেওয়া হয় প্রথমে। পরবর্তীতে 2025 5 মার্চ প্রতিমন্ত্রী পদমর্যাদায় তাকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী দেওয়া হয়, বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত করা হয় এবং পরবর্তীতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, যেই মন্ত্রণালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক স্বার্থ জড়িয়ে রয়েছে। কিন্তু এই যে ব্যক্তিটি ফয়েজ আহমেদ তৈয়ব আরও অনেকের মতোই তাকে যে বিদেশ থেকে ডেকে নিয়ে এসে গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হলো, কোন যোগ্যতায় কিংবা কিসের ভিত্তিতে তাকে এই নিয়োগ দেওয়া হয়েছিল তার স্পষ্ট কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত কারোর পক্ষ থেকে পাওয়া যায়নি। উদ্ভট সব লোকজনকে নিয়ে এসে, বিদেশি নাগরিক, দ্বৈত নাগরিকত্ব রয়েছে এমন সব ব্যক্তিদেরকে নিয়ে এসে এই যে 1.5 বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে হরিলুট করা হয়েছে, এক এক সব বেরিয়ে আসবে। এবং বিএনপি সরকারের কাছে অনেকেই দাবি করছেন যে ডক্টর ইউনূস সরকারের দুর্নীতির শ্বেতপত্র যেন প্রকাশ করা হয়। আমরা জানি না জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী তিনি এইসব দাবির প্রতি কোনো ধরনের ভ্রুক্ষেপ করবেন কিনা। জামাত এনসিপির আসলেই ভাগ্য খারাপ, না হলে এদের কপাল খারাপ, আবার এদের কর্মের ফলও হতে পারে। এই যে এতদিন পর তারা এমপি হয়েছেন, জীবনের প্রথম এমপি হয়েছেন, অনেকে মানে জামাত এনসিপির মধ্যে যারা জোট করেছে তারা জীবনের প্রথম এমপি হয়েছে। জামাত বিরোধী দল হিসাবে প্রায় 54 বছর পর এইবার একটা সুযোগ পেয়েছে, কিন্তু সেই সুযোগটাও এরা হারিয়ে ফেলতেছে। হারিয়ে ফেললো কিভাবে? এদের এমপিত্ব বাতিল হওয়ার পথে রয়েছে। সংসদে জামাত এনসিপির এমপিরা সম্ভবত যেতে পারবে না। এই কথা আমি বলছি না, এই কথা বলেছে ব্যারিস্টার তানিয়া আমির। তার কথা আগে শোনেন, আপনারা তার কথা আগে শুনে নেন। সংবিধান ডিসম্যান্টল করার ওথ, সংবিধানকে ছুড়ে ফেলে দেওয়ার ওথ, দুটা সাংঘর্ষিক এবং স্ববিরোধী। ওকে, সো প্রথম ওথ নেওয়ার পরে 11 দলীয় জোট যারা দ্বিতীয় ওথ নিলেন তাদের প্রথম ওথ কিন্তু অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে গেল। আইন উল্লেখ করে কথা বলেছেন, তিনি বলেছেন যে যারা শপথ গ্রহণ করেছে এরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্টের সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছে। এখন এই শপথ গ্রহণটা তাদের বৈধ, কিন্তু সংবিধান সংস্কার পরিষদে যখন এরা শপথ গ্রহণ করেছে সেই শপথটা কিন্তু অবৈধ, সেটা না আছে আইনে, না আছে সংবিধানে। এখন সংবিধানে না থাকার কারণে সংবিধান সংস্কার পরিষদে যখন তারা শপথ গ্রহণ করেছে তাদের আগে যে শপথটা গ্রহণ করেছে সংসদ সদস্য হিসাবে, সেই সংসদ সদস্যের শপথ অবৈধ হবে, অর্থাৎ তারা সংসদ সদস্য হিসাবেই অবৈধ হবে। তিনি বলেছেন যে এই যে সংস্কার মানে সংবিধান সংস্কার পরিষদে যে শপথটা গ্রহণ করেছে এটা কোন আইনের ভিত্তিতে করেছে, এটা সংবিধানে নেই, বা এই শপথ গ্রহণের কোনো আদেশ মহামান্য হাইকোর্ট থেকেও আসেনি বা সুপ্রিম কোর্ট থেকেও আসেনি, তাহলে তারা এই শপথ কিভাবে গ্রহণ করলেন? আর এক ব্যক্তি যখন দুইটা শপথ গ্রহণ করবে, একটা বৈধ শপথ আর একটা অবৈধ শপথ, যখন অবৈধ শপথ গ্রহণ করবে তখন তার বৈধ শপথ গ্রহণটাও অবৈধ হয়ে যাবে। আইনের মারপ্যাসে তারা সংসদ সদস্য হিসেবে যে নির্বাচিত হয়েছিল সেটাও স্থগিত হয়ে যেতে পারে। এখন অনেকেই এখানে প্রশ্ন তুলছেন অন্তর্বর্তীকালীন সরকার, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, এই সরকার কোন আইনের ভিত্তিতে তারা এই অন্তর্বর্তীকালীন সরকার হলেন এবং এই নির্বাচন দিলেন? কারণ সংবিধান অনুসারে এই নির্বাচন হওয়ার কথা ছিল 29 সালে, 2029 সালে, এবং 2029 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার থাকার কথা ছিল। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার চলে গেছে, চলে যাওয়ার পরে ডক্টর ইউনূস এসে ক্ষমতায় বসলেন প্রধান উপদেষ্টা হিসাবে, তিনি কোন আইনের ভিত্তিতে বসলেন? এই প্রশ্ন কিন্তু জামাত এনসিপির পক্ষ থেকে তোলা হচ্ছে, যখন তাদের বিরুদ্ধে এই যে সংস্কার বা সংবিধান সংস্কার পরিষদ থেকে শপথ গ্রহণের পর যে প্রশ্নগুলো উঠেছে বা আইনি ভিত্তি যেগুলো উঠেছে এগুলোর পরিপ্রেক্ষিতে তারা কিন্তু এই কথাগুলো বলছে। এখন এর উত্তরটাও কিন্তু এই ব্যারিস্টার
তা নিয়ে আমির তিনি দিয়েছেন। তিনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় বসলেন তারপরে মহামান্য হাইকোর্ট থেকে কিন্তু একটা আদেশ জারি করা হয়েছে। সেই আদেশের ভিত্তিতে ডক্টর মোহাম্মদ ইউনূস এতদিন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করেছেন এবং তাদেরকে সরকারের বিভিন্ন সংস্থা থেকে প্রশাসনিক সংস্থা থেকে সহযোগিতা করা হয়েছে সরকার পরিচালনা করার জন্য এবং নির্বাচন দেওয়ার জন্য। কিন্তু এই যে গণভোটে যে হ্যাঁ পাশ হলো, অর্থাৎ গণভোট করা হয়েছে এই সংবিধান সংস্কার হবে কিনা তার একটা জন রায় নেওয়ার জন্য, সেই জন রায়ে হ্যাঁ পাশ হয়েছে। হ্যাঁ পাশ হলে তো হবে না, এটা তো একটা আইনি ভিত্তি লাগবে, সেটা তো সংবিধানের সাথে বা সংবিধানের ভিতরে ইনক্লুড হতে হবে, তাই না? যদি ইনক্লুড না হয় তাহলে তার আইনি কি ভিত্তি রয়েছে? এবং এর প্রেক্ষিতে সংবিধান সংস্কার পরিষদ যেটা করা হয়েছে সেই পরিষদের আইনি কি ভিত্তি রয়েছে? এটা কি মহামান্য হাইকোর্ট থেকে কোনো আদেশ জারি করা হয়েছে বা সরকারের পক্ষ থেকে কোনো পরিপত্র জারি করা হয়েছে? একটাও করা হয়নি। যার কারণে বিএনপি বুঝতে পেরেছে যে এই সংবিধান সংস্কার পরিষদে যদি তারা শপথ গ্রহণ করেন তাহলে তাদের যেই সংবিধানের ভিতরে যেটা রয়েছে, যেমন হচ্ছে নির্বাচন এবং নির্বাচনে যে এমপি পদে তারা নির্বাচিত হয়েছে সেই বৈধটাও অবৈধ হয়ে যাবে। এই জন্য জামাত এনসিপির এমপিরা তারা এই সংবিধান সংস্কার পরিষদে শপথ গ্রহণ করলেও বিএনপির এমপিরা বা হচ্ছে যারা নির্বাচিত হয়েছে তারা কিন্তু সেই শপথ গ্রহণ করেনি। আর এই শপথ গ্রহণ না করার কারণ হচ্ছে এটার কোনো আইনি ভিত্তি নেই। এখন যদি আইনগত প্রক্রিয়া শুরু হয় বা আদালতে এই বিষয় নিয়ে যদি কোনো রিট করা হয় যে সংবিধান সংস্কার পরিষদ কিসের ভিত্তিতে এই শপথ পাঠ করালেন এবং এই যে সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছে জামাত এনসিপির পক্ষ থেকে তারা কিসের ভিত্তিতে সেখানে শপথ নিলেন, এই প্রশ্ন যখন আদালতে তোলা হবে তখন এই জামাত এনসিপি জোটের যারা এমপি হয়েছেন বা হচ্ছে জন রায়ে যারা নির্বাচিত হয়েছেন পার্লামেন্ট সদস্য হিসাবে তারা প্রশ্নের সম্মুখীন হবে। এমনকি তারা সংসদ সদস্য হিসাবে যে নির্বাচন করেছে সে নির্বাচিত হয়েছে সেটাও কিন্তু বাতিল হতে পারে এবং সেটা যদি বাতিল হয়ে যায় তাহলে সংসদে বিরোধী দল হিসাবে যারা এই যে মানে স্বতন্ত্র প্রার্থী হিসাবে যারা দাঁড়িয়েছিল তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে বা জোট গঠন করে বিরোধী দল হিসাবে কিন্তু সংসদে থাকবে। সেখানে জামাত এনসিপি থেকে যারা নির্বাচিত হয়েছে তারা কিন্তু সংসদ সদস্য হিসাবে থাকতে পারবে না। এখন এই ধরনের নানা প্রশ্ন উঠেছে ভবিষ্যতে কি হবে। এখন যদি আইনগত ভিত্তিতে বা মহামান্য হাইকোর্ট থেকে যদি একটা রায় দেওয়া হয় যে এরা যেহেতু দুইটি শপথ গ্রহণ করেছে বিধায় প্রথম শপথ তাদের বাতিল এবং এমপি পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের এমপিত্ব স্থগিত, তখন কি হবে? তখন আইনগত কোনো ভিত্তি না পেয়ে জামাত এনসিপি যে জোট রয়েছে এরা আন্দোলনে নেমে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। সেই ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে হয়তো এই আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হবে না, বিরোধী দল হিসাবে জামাত এনসিপি জোটই হয়তো সংসদে থাকতে পারে। তবে এই বিষয় নিয়ে যে একটা বড় ধরনের ঝামেলার সৃষ্টি হবে এবং ভবিষ্যতে আরো বড় কিছু হবে, আরো অনেক প্রশ্ন আসবে, যেমন 6 মাসের মধ্যে গণভোটের যে রায়, এই রায়ের প্রেক্ষিতে যেগুলো সংস্কার হওয়ার কথা বা করার কথা সেটা সরকার করবে কিনা বা এই বিএনপির সরকার করবে কিনা সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ গণভোট অনেকেই মানে বিএনপির অনেক নির্বাচিত এমপিরা বলছে যে এই গণভোট সাধারণ জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। যদি সাধারণ জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এই মন্তব্যটাই সঠিক প্রমাণিত হয় তাহলে এই গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার বা অন্যান্য যে সংস্কারগুলো রয়েছে সেগুলো কিন্তু না হতে পারে। আপনারা দেখেছেন যে এনসিপি প্রথম দিকে এই মানে জুলাই সনদে স্বাক্ষর করে নাই, নির্বাচিত হওয়ার পরে তারা কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করেছে। এগুলো নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে, আর যখন এগুলো নিয়ে প্রশ্ন উঠবে তখন একটা বিভ্রান্তির সৃষ্টি হবে এবং জামাত এনসিপি জোটের যারা এমপি হয়েছে বা পার্লামেন্ট সদস্য হয়েছে তাদের পদ কিন্তু স্থগিত হতে পারে। এগুলো নিয়ে নানা ঝামেলার কিন্তু সৃষ্টি হতে পারে। এখন অনেকেই মনে করছেন যদি এগুলোর আইনগত ভিত্তি না থাকে আর এই সংবিধান সংস্কার পরিষদে জামাত এনসিপি যেহেতু শপথ নিয়েছে তাদের এই শপথটা যেহেতু অবৈধ হচ্ছে সেই ক্ষেত্রে তাদের সংসদ সদস্য হিসেবে যে পদ তারা পেয়েছে সেটা বাতিল হতে পারে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সে সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।